রাজন্য শাসন ১৩০০ বছরের শাসনে ভেবেছে, চিন্তা করেছে, মনোনিবেশ করেছে, করেনি। এ কারণেই শিক্ষার আন্দোলনকে সম্প্রসারিত করবার জন্য জনশিক্ষা সমিতি তৈরি হয়েছিল ১৯৪৫ সালে। একটাই স্লোগান, নিরক্ষরতা দূর করো, শিক্ষার আলোয় আমাদের রাজ্যের জনগণকে উদ্ভাসিত করো, তার যে চেতনার নেত্র তাকে উন্মেলিত হতে সাহায্য করো, শত্রু মিত্র যাচাই করবার যে ক্ষমতা সেটা সৃষ্টি করো, তার উপর ভিত্তি করে মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের মানুষের সম্মান নিয়ে শিরদাঁড়া উঁচু করে যাতে এই ত্রিপুরায় বসবাস করতে পারে সেরূপ একটা পরিমণ্ডল তৈরি করবার জন্য মানুষকে নিয়ে এগোতে হবে। রাজন্য শাসন এটাকে সহ্য করতে পারেনি। তখন ত্রিপুরার জনসংখ্যার বেশিরভাগ হচ্ছে উপজাতি অংশের মানুষ। জনশিক্ষা সমিতি কারা তৈরি করলেন? সুধন্যা দেববর্মা সভাপতি, হেমন্ত দেববর্মা সাধারণ সম্পাদক। 11 জন উপজাতি যুবক, তারা শুধু উপজাতিদের নিরক্ষরতা মুক্ত হতে সাহায্য করার জন্য না, গোটা ত্রিপুরার উপজাতি অনুপজাতি উভয় অংশকে নিরক্ষরতার অন্ধকার থেকে মুক্ত করবার জন্য উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু রাজন্য শাসন সহ্য করতে পারল না। নিজেরা যেমন শিক্ষার প্রসারের জন্য অশিক্ষার অন্ধকার থেকে ত্রিপুরার মানুষকে বের করে আনবার জন্য উপজাতিরা যেখানে সংখ্যায় বেশি, তাদেরকেও শিক্ষার আলোতে নিয়ে আসবার জন্য নিজেরা কোনো ভূমিকা নিল না। অসরকারিভাবে, বেসরকারিভাবে এই উপজাতিদের তৎকালীন অল্প সংখ্যক যারা শিক্ষিত তাদের মধ্যে 11 জন 12 জন তারা উদ্যোগ নিয়ে জনশিক্ষা সমিতি তৈরি করলেন। একে ধ্বংস করবার জন্য 1 বছরের ব্যবধানে রাজন্য শাসন আগরতলায় তাদের আমাত্যবর্গকে জমায়েত করে বিকল্প সংগঠন তৈরি করার নাম করে জনশিক্ষা সমিতির যে প্রচেষ্টা তাকে ধ্বংস করবার চেষ্টা করলো। মধ্যরাত্রিতে প্রতিনিধি যারা এসছেন তার মধ্যে সুধন্যা দেববর্মা ছিলেন, হেমন্ত দেববর্মা ছিলেন। মানুষ যখন তাদের প্রতিনিধিরা যখন ঘুমুতে গেছে তাদেরকে ঘুম থেকে তুলে রাজ অন্দরে নিয়ে নির্যাতন সংগঠিত করার চেষ্টা করে এই খবর যখন আমাত্যবর্গদের কাছে আছে তারা ক্ষুব্ধ, বিক্ষুব্ধ। তাদের পরদিন বিরাট খানাদানার ব্যবস্থা, তারপরে তারা একসাথে মিলে আগরতলা শহরের বুকে মিছিল করবেন, রাজার পক্ষে উদ্বাহ নৃত্য করবেন। প্রতিবাদ করে বললেন, তোমার খানাতে আমরা যাব না, কোনো মিছিলে আমরা যাব না, যাদেরকে ধরে নিয়ে গেছো অবিলম্বে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করো, না হলে আমরা রাজন্য শাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। এই ঘটনা নবীন প্রজন্মের যে উপজাতির তরুণ তরুণী যুবক যুবতী তারা জানে না, জানবার চেষ্টা করে না, তাদেরকে বিকৃত পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বর্তমান সময়ে রাজ পরিবারের সন্তানই উপজাতিদেরকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করার চেষ্টা করে। শুনছিলেন জিতেন্দ্র চৌধুরী শেষের দিকে কথা খানিকটা সময় উল্লেখ করার চেষ্টা করেছেন। এই যে রাজন্য শাসন, গণমুক্তি পরিষদ তৈরি হলো সেই সময় তার নাম মুক্তি পরিষদ, কারণ জনশিক্ষা সমিতির নাম নিয়ে কাজ করা যাচ্ছে না, প্রচন্ড রকম আক্রমণ। মুক্তি পরিষদ গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে উপজাতি অনুপজাতি অংশের মানুষকে ত্রিপুরায় সংঘবদ্ধ করে তাদের জীবনের যে মৌলিক সমস্যাগুলির সমাধানের জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করে। জনগণের মধ্য থেকে স্লোগান উঠল, প্রজার ভোটে সরকার চাই, রাজন্য শাসন না। জনগণ এই স্লোগান তারা নিয়ে আসলেন। শেষ পর্যন্ত রাজন্য শাসনের অবসান হলো। এই রাজন্য শাসনের অবসানের ক্ষেত্রে জনশিক্ষা সমিতির আন্দোলন, মুক্তি পরিষদের লড়াই, উপজাতি অনুপজাতি অংশের মানুষের সংঘবদ্ধ লড়াই, এটা কিন্তু রাজন্য শাসন থেকে ত্রিপুরাকে মুক্ত হতে সাহায্য করলো। কিছুই তো করেনি, কাজে কেন তাকে মাথার উপরে চূড়ার উপরে বসিয়ে রাখবে?
মানুষই তাদেরকে উচ্ছেদ করেছে। কংগ্রেস শাসন, স্বাধীন ভারতবর্ষ, 30-32 বছর দিল্লিতেও কংগ্রেস, রাজ্যেও কংগ্রেস। স্বাধীন ভারত, নতুন ভারত, ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য ত্রিপুরা। এই ত্রিপুরাকে আসামের সাথে মিলিয়ে দেওয়ার জন্য অথবা ত্রিপুরার একটা অংশকে ভাগ করে পশ্চিমবাংলার সাথে মিলিয়ে দেওয়ার জন্য এই ত্রিপুরার ভিতরে প্রতিক্রিয়ার শক্তি রাজঅন্দর থেকে রাজঅন্দরের বাইরে তারা সম্মিলিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়। আবার ত্রিপুরার গণতান্ত্রিক জনগণ, উপজাতি, অনুপজাতি, হিন্দু, মুসলমান সম্মিলিতভাবে এই যে অপচেষ্টা তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ত্রিপুরা স্বতন্ত্র থাকবে, আলাদা রাজ্য থাকবে, ভারতবর্ষের মধ্যে থাকবে, একে খণ্ডিত করা যাবে না, আসামের সাথে মেলানো যাবে না, পশ্চিমবাংলার সাথে তাকে মেলানো যাবে না। যত ছোটই হোক, আমাদের যে নিজস্ব অস্তিত্ব, তার সাথে যে আমাদের সংস্কৃতি, একে আমাদের রক্ষা করতে হবে। এই লড়াই কংগ্রেস সরকার, সচিন্দ্রলাল সিংহ মুখ্যমন্ত্রী, তাদের মন্ত্রিসভা কোন সার্বিক ত্রিপুরার উন্নয়নের জন্য পরিকল্পনা নাই। রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ, শিক্ষা, স্বাস্থ্য, জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, রাজন্য শাসনে যা হলো না, যার বিরুদ্ধে লড়াই করে এই ত্রিপুরায় স্বাধীন ভারতবর্ষের অঙ্গীভূত হয়ে তাকে টুকরো করে ভেঙে খান খান করার চেষ্টাকে প্রতিরোধ করে ত্রিপুরার অস্তিত্ব রক্ষা করলো। তার মধ্যে কেন্দ্রে কংগ্রেস, তোমরাও রাজ্যে কংগ্রেস, সচিন্দ্রলাল সিংহ মুখ্যমন্ত্রী, কেন সার্বিক পরিকল্পনা নিয়ে ত্রিপুরার অগ্রগতির জন্য ভূমিকা নিল না? লড়াই হলো, এই লড়াইয়ে 30-32 বছরের ব্যবধানে কংগ্রেসকে পরাস্ত করে বামপন্থী ফ্রন্ট তৈরি করে ত্রিপুরায় নতুন সরকার তৈরি হলো, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামফ্রন্ট সরকার। উপজাতি অংশের জনগণ স্বশাসনের দাবি করেছে, রাজ্য থেকে আলাদা হয়ে না, উপজাতি অধ্যুষিত এলাকা নিয়ে। সেই জায়গায় বামপন্থী ফ্রন্ট সরকার সিদ্ধান্ত নিল ত্রিপুরায় উপজাতি অধ্যুষিত এলাকায় স্বয়ং শাসনের জন্য সেখানে প্রতিষ্ঠান তৈরি হবে। ভোট ডাকলো, সেই ভোট বানচাল করবার জন্য কংগ্রেসের মস্তিষ্ক প্রসূত রাজঅন্দরের সহযোগিতায় 1967 সালে যে উপজাতি যুব সমিতি তৈরি হল, তারা মহারানী বিভু দেবীকে তাদের সম্মেলনে উপস্থিত রেখে তৈদুতে সেখান থেকে স্লোগান দিল, উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের 7ম তফসিল মোতাবেক নির্বাচন করা যাবে না যতক্ষণ পর্যন্ত 1949-এর 15 অক্টোবরের পরে যারা ত্রিপুরা এসছে, অর্থাৎ তাদের অধিকাংশ অংশ অনুপজাতি অংশের মানুষ, বাঙালি অংশের মানুষ, তাদেরকে ত্রিপুরা থেকে উচ্ছেদ করা হচ্ছে, ততক্ষণ ত্রিপুরায় নির্বাচন করা যাবে না। সেই সম্মেলনে কে উপস্থিত? বিভু দেবী। সেখান থেকে হাত কেটে রক্ত বের করে কপালে টিপ দিয়ে টিএমভিল তৈরি হলো, ত্রিপুরার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে গেল, স্লোগান দিয়ে গেল, বামপন্থী ফ্রন্ট সরকারকে ত্রিপুরা থেকে উচ্ছেদ না করা পর্যন্ত আজকে যে হাতে অস্ত্র নেওয়ার শপথ দিলাম, সেই অস্ত্র মাটিতে ফেলবো না। বুঝতে পারছেন? এই ইতিহাস নবীন প্রজন্ম এখনো জানে না, তাদের কাছে নিয়ে যেতে হবে। ওখান থেকে তারা স্লোগান দিল 7 দিন ত্রিপুরার বাজার বয়কট। বামফ্রন্ট সরকার যখন উদ্যোগ নিচ্ছে উপজাতি অধ্যুষিত এলাকায় স্বশাসিত জেলা পরিষদ তৈরি করবার জন্য, তারা তখন স্লোগান দিচ্ছে 7 দিন বাজার বয়কট। এই বাজার বয়কটের নাম করে দাঙ্গা বাঁধিয়ে দিল। আমার এখনো মনে আছে, সেই দিন আমি কৈলাসহরে মেয়েদের যে স্কুল, সেই স্কুলে আমাদের ছাত্রদের শিক্ষা শিবির সংগঠিত হচ্ছিল, সেখানে সেই শিবির সংগঠিত করার জন্য আমরা উপস্থিত হয়েছিলাম। বিকেলবেলা খবর আসলো লেম্বু ছড়াতে ছুতুনাটা করে একটা আনারস কাটা নিয়ে
এই সংঘর্ষ থেকে দাঙ্গা ছড়িয়ে পড়ল এবং মূল লক্ষ্যটা কি? ট্রাইবেল বাঙালির সংঘবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে এই রাজ্যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে যে বামফ্রন্ট সরকার তৈরি হয়েছে, এই সরকারটা শুরুর দিন থেকে রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য একটা পরিকল্পনা হাতে নিয়ে গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উপজাতি, অনুপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু তাদের সাথে যখন অগ্রসর হওয়ার চেষ্টা করছে, তারা ভীত, সন্ত্রস্ত। এই সরকারটাকে চলতে দিলে পর তাদের ভবিষ্যৎ অন্ধকার। চেষ্টা করে পরিশুদ্ধ পানীয় জলের জন্য সরকার থেকে উদ্যোগ গ্রহণ করে, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য সরকার থেকে উদ্যোগ গ্রহণ করে, বিদ্যুৎ ব্যবস্থা উৎপাদন বাড়াবার জন্য সরকার থেকে উদ্যোগ গ্রহণ করে। এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি নিয়ে বামফ্রন্ট সরকার অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। এই সময়ে ওই যে আমি উল্লেখ করলাম তৈজোর সম্মেলন, টিএনবি, বিভূদেবীর উপস্থিতিতে যারা শপথ নেয় আঙুল থেকে রক্ত বের করে কপালে টিপ দিয়ে, তারা সক্রিয় হয় এখানে ত্রিপুরার মানুষের রক্তে হোলি খেলতে শুরু করে। শত শত মানুষ, এবং তার মধ্যে প্রধানত মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামপন্থীদের সমর্থক যারা সংগঠকের দায়িত্ব পালন করছে, কি উপজাতি এলাকা, কি অনুপজাতি এলাকা, তাদেরকে বাছাই করে লিস্টে হাতে নিয়ে সেখানে তারা এই খুনের রাজনীতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। তাদের কাঁধে চেপে কংগ্রেস এবং উপজাতি যুব সমিতি মিলে বামফ্রন্ট সরকারকে উচ্ছেদ করে তারা তৃতীয়বারের জন্য সরকারে আসে। এরা ত্রিপুরার বুকে আধা ফ্যাসিস্ট স্বৈর সন্ত্রাস কায়েম করে, গণতন্ত্র সংহার করে, পঞ্চায়েত ভেঙে দেয়, নগর ভেঙে দেয়, কলেজে ছাত্রদের যে সংসদ বামফ্রন্ট সরকারের সময় চালু করেছিল এটা বন্ধ করে দেয়, সমবায় সংস্থা তৈরি করে নির্বাচনের মাধ্যমে গরিব, নিম্নবিত্ত অংশের মানুষ মিলিত হয়ে ছোট ছোট পুঁজি একসাথে করে একে কাজে লাগিয়ে ব্যবসা, বাণিজ্য, কৃষি ইত্যাদির মাধ্যমে তাদের আয় উপার্জন বাড়িয়ে নিজের পায়ে দাঁড়াবার যে ব্যবস্থা, সেই কোঅপারেটিভগুলো, সমবায়গুলো তার নির্বাচন বন্ধ এবং এগুলিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রায় 350 মতো উপজাতি